সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়, গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। টিকা সংকটের কারণ খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। হামে আজও মৃত্যুর নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ হাওড়া অঞ্চলের ধান অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক চাষিরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা মোকাবেলায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো এখন সময়ের দাবি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। দক্ষ জনশক্তি গড়তে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, কারণ কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সেলেন্সি শিরোনামে মঙ্গলবার কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে। এ সময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব ও মেধা পাচার নিয়ে কথা বলেন এবং তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। সরকার প্রধান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়োপযোগী ও কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপের লক্ষ্যে সরকার সায়েন্স পার্ক করার পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়েলনেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা আয়োজনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। হামের টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। জাহিদ বলেন, হামের কারণে 4 শতাধিক শিশু মারা গেছে, এটি বড় বিষয়। কী কারণে টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা, এসব বিষয় তদন্ত হবে এবং দায়ীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান জাহিদুর রহমান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। এদিকে দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 1192 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামে 68 জন মারা গেছে, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 356 জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে 424 জন। এছাড়া গত 15 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 51,567 জন। এর মধ্যে 7,024 জনের নিশ্চিত হাম, মোট 36,881 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 32,877 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে সরকার ৩ মে থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করলেও তার সুফল পাচ্ছেন না সুনামগঞ্জের কৃষকরা, কারণ পানিতে নষ্ট হওয়ায় খাদ্য বিভাগের নীতিমালা অনুযায়ী ধানের মান ঠিক রাখতে পারেননি তারা। তাই কষ্টার্জিত ফসল অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে এবছর 12 দিনে এগিয়ে গত 3 মে থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে হাওড় অঞ্চলে। সরকার ধান সংগ্রহ শুরু করলেও এই ধান নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকরা। এবছর বৈরী আবহাওয়ার কারণে সরকারের নীতিমালা মেনে প্রান্তিক পর্যায়ের চাষিদের খাদ্য গুদামে ধান দেওয়াটা অনেকটা কষ্টসাধ্য। তো খরচ তো 1500 টাকা হামলা খরচ গেছে, তো কৃষকরা তো হামলা খরচ আর কি আর পুষেন না গিয়া। গ্রামে ধানের দর আছে তোমার 700-800 টাকা ধানের দর। এই যে ধান ফাইনে নেওয়ার কারণে খামলার অভাবে আমরা ধান কাটতে হয়েছে 1000-1200 টাকা রুজ দিয়া, কিন্তু বেচতে গিয়ে এখন আমরা যে ক্ষতিগ্রস্ত 800-850 টাকা মন, তো এইটা আমরা ফুসাই কেমনে? বেশি, কিন্তু ধানের দাম তো কম, তো আমরা কিভাবে আমরা ফুসাইতাম গিয়া মনে করো, কোনো বাইতে ফুসাইতে পারি না। দুইটা ধান এই জইছে, কিছু ধান এই গেরাটের আইয়া গেছে। এরপরে বালা ধান যেটা আছে এটা লেবির যারা কিনা নেয় এরা 800-900 এমলা হয়। এবছর জেলায় 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র 152 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও সরকার বোরো সংগ্রহ 2026 মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জ জেলায় প্রদান করেছেন। আমাদের লক্ষ্যমাত্রা 21,349 মেট্রিক টন। গতকালকের পর্যন্ত আমরা 152 মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করছি। খাদ্য গুদামে দিতে না পেরে খুব অল্প দামে স্থানীয় ফরিয়াদের কাছে বিক্রি করতে হচ্ছে ধান। কৃষকদের প্রত্যাশা, এই নীতিমালায় কিছুটা শিথিলতা এনে কৃষকের পাশে দাঁড়াবে সরকার। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানোর অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সব কথা বলেন জামায়াত ইসলামীর আমির। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আরও 2 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে মোট 7টি মামলাতে জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর থানার হত্যা মামলায় আজ জামিন পান বিচারপতি খায়রুল হক। বিচারপতি কে এম জাহিদ, সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এর আগে 28 এপ্রিল জুলাই আন্দোলনে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা মোট 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। বরগুনার বিষখালী নদীর মাঝের চরে শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত, অথচ চরটিতে কয়েক হাজার মানুষের বসবাস। একটি প্রাথমিক বিদ্যালয়ে কাম সাইক্লোন শেল্টার থাকলেও সেখানে হয় না পাঠদান। চারদিকে বিষখালী নদীর অথই পানি, এর মধ্যেই গড়ে উঠেছে মাঝের চর নামের জনপদ। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের মাধ্যম নৌকা অথবা ট্রলার। প্রায় 3 যুগ আগে নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে ঠাঁই নিয়েছিলেন কয়েক হাজার মানুষ।
চরের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে 2012 সালে নির্মাণ করা হয় কাকচিড়া মাঝের চর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, কিন্তু স্কুলের কার্যক্রম নেই। কয়েক বছর আগে একটি এনজিও অস্থায়ীভাবে পাঠদান শুরু করলেও পরে তা বন্ধ হয়ে যায়। আমাদের বাচ্চারা এখন তো মূর্খ, কোনো অক্ষর বলতেছে না। মনে করেন 5 বছর হওয়ার পরে পোলাপান দিতে হয় স্কুলে দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। স্কুলটা চালু হইলে আমার ভাই বোনরা পড়তে পারতো। স্কুলটা যদি হয় এখানে বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য, শিক্ষার্থীর জন্য, অক্ষর চেনার জন্য, তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য অনেক উপকার হবে। এলাকা মানুষবাসীর জন্য উপকার হবে। আমাদের পোলাপানের কি অবস্থা হবে এটাই আমরা জানতে চাই, কিভাবে কি পড়ানো যাবে, কি করা যাবে। এই শিক্ষকেরা সরকারি কোনো ভাতা পায় না এবং বেতন পায় না, বিদেশ শিক্ষকেরা অন্য জায়গায় কর্মস্থলে চলে গেছে। এখন আমি একাই অফিসিয়াল কার্যক্রম চালিয়ে থাকি। সচেতন মহল মনে করছে, শিক্ষার প্রসারে সরকারের সাফল্য থাকলেও মাঝের চরের মতো দুর্গম এলাকাগুলো এখনো অবহেলিত। বিদ্যালয়টি চালু করতে পারলে এখানের ছোট ছোট কোমলমতি শিশুরা তারা পড়াশোনার সুবিধা পাবে। নইলে কিন্তু অসংখ্য শিশু এই নদী পার হওয়ার কারণে তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং শিশু শ্রমে জড়িত হয়ে যাচ্ছে। তো এই শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে এই বিদ্যালয়টি দ্রুতই চালু করা জরুরি বলে আমি মনে করি। চরের অন্ধকার ঘোচাতে এই পরিত্যক্ত ভবনটিতে দ্রুত পাঠদান শুরু হবে এমন প্রত্যাশা চরবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্পিকার আরও বলেন, জাদুঘরটি প্রমাণ করবে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ হাসি মুখে জীবন দিতে পারে। এছাড়া জাদুঘরকে দেশের মানুষের জন্য একটি বিশাল সম্পদ হিসেবে অভিহিত করেন স্পিকার। এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগরীতে 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 3 লাখ শিশুর মধ্যে 92% শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। বলেন, চট্টগ্রাম মহানগরীতে আগামী 20 মে পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 3,285,000 শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে 2,76,627 শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান তিনি। টানা 17 বছর বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরায় লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। আর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে গবাদি পশুর আশ্রয়স্থলে তৈরি অস্থায়ী কক্ষে, যেখানে নেই পর্যাপ্ত আলো, ফ্যান ও শৌচাগার। 2009 সালে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধারা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ 17 বছর পেরিয়ে গেলেও তা সরানো হয়নি। বিদ্যালয়ের 2য় তলার 3টি কক্ষ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের নিচতলায় গবাদি পশুর আশ্রয়স্থলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। অস্থায়ী ওই কক্ষগুলোতে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই বৈদ্যুতিক ফ্যান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নেই কোনো শৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থা। পাশাপাশি বিদ্যালয়ের দেয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল থাকায় বাড়ছে ঝুঁকি।
এখানে যে পিলার গুলো ফাটা ফাটা, তারপরে এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা চলো যে হাঁটলে ভবনটা কিরকম কাঁপে। আপনার আগে গরু ছাগল বাস করতো, এই এখন যেখানে বাচ্চারা ক্লাস করতেছে, এখানে বাচ্চারা পরে খুব প্রচন্ড গরমের ভিতরে কোনো ইলেকট্রনিকের সমস্যা, যেরকম ফ্যান নেই। বৃষ্টি পড়লে মনে করেন মাঠের পানি সব ক্লাসের ভিতর আসে, বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে স্কুলটিতে 130 জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু পাঠদানের জায়গা নেই। ওরা সরলতার সাথে লেখাপড়া করবে, তার ভিতর থেকে যদি পুলিশের ভয় ওদের ভিতরে ঢুকে যায় তাহলে কেমন হয় এটা। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই জেলা প্রশাসক এবং সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়টি জানাবো, জরুরিভাবে জানাবো। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে দ্রুত পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ট্রাম্পের ভাষায়, যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও সেটি অবিশ্বাস্য রকম দুর্বল অবস্থায় আছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। গত রবিবার যুক্তরাষ্ট্রকে পাঠানো এক প্রস্তাবে যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নিজেদের শর্ত জানায় ইরান। তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। Of course, it wouldn't have happened. It's possible to get this extension, and it gives everybody time to continue to work on what's going to be permanent. ফুটবল বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, এর সাথে জড়িয়ে থাকে ছোট বড় অনেক আবেগ। আর সেই আবেগের একটি অংশ জুড়ে আছে পানিনি স্টিকার অ্যালবাম। তবে 6 দশকের এই ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে। 2030 সালের পর আর প্রকাশিত হবে না বিশ্বকাপের পানিনি স্টিকার অ্যালবাম। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু পানিনির। ইতালির প্রকাশনা প্রতিষ্ঠান পানিনি তখন থেকেই ফুটবল বিশ্বে তারকাদের তুলে ধরেছে ছোট ছোট স্টিকারে, যা আঠা দিয়ে অ্যালবামে লাগাতে হয়। উত্তর কোরিয়া কিংবা প্যারাগুয়ের মতো দেশের ফুটবলারদের সঙ্গে অনেক সমর্থকের প্রথম পরিচয় হয়েছিল এই স্টিকারের মাধ্যমেই। ছোট ছোট স্টিকারে ফুটবল তারকাদের তুলে এনে ভক্তদের মাঝে তৈরি করেছিল ভিন্ন এক উন্মাদনা। এটি শুধু শখের সংগ্রহ ছিল না, বরং প্রজন্মের মধ্যে তৈরি হয়েছিল এক আবেগের বন্ধন। তবে বেড়েছে খরচ। 1970 সালে একটি অ্যালবাম পূরণে লাগতো 250টি স্টিকার, এখন প্রয়োজন 980টি, যার মূল্য প্রায় 85,000 টাকা। এবার ওয়েফা সংগ্রহযোগ্য সামগ্রী তৈরির দায়িত্ব হারিয়েছে পানিনি। তবে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আগামী নারী বিশ্বকাপ ও 2030 বিশ্বকাপ পর্যন্ত পাওয়া যাবে এই অ্যালবাম। এরপরই শেষ হবে ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়। পেলের সাদা কালো কিংবা ম্যারাডোনার রঙিন স্টিকার সবই থেকে যাবে স্মৃতিতে। এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থক ছিলেন নেইমার। তার পায়ে জাদুতে বুঁদ হয়ে থেকেছে গোটা ফুটবল বিশ্ব। কিন্তু 2026 বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে এক বিশাল ধাক্কা খেলেন তিনি। 34 বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকার জায়গা পাননি পানিনির বিখ্যাত বিশ্বকাপ স্টিকার অ্যালবামে। 2014, 2018 ও 2022 সালের অ্যালবামের অন্যতম প্রধান আকর্ষণ থাকা সত্ত্বেও 2026 সালের অ্যালবামে ব্রাজিলের জন্য বরাদ্দকৃত 18টি জায়গার একটিও পাননি সান্তোসের এই তারকা। পানিনি অ্যালবামের বিদায়ের মধ্য দিয়ে ফুটবল হারাতে যাচ্ছে তার পরিচিত আবেগের এক অনন্য অংশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়, গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। টিকা সংকটের কারণ খতিয়ে দেখা হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। হামে আজও মৃত্যু নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ হাওড়া অঞ্চলের ধান অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক চাষিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।